নমস্কার, আপনারা দেখছেন এনকেটিভি বাংলার এই সময় অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আমি সৈকত। আর এই মুহূর্তে নজর রাখবো কার্যত যুদ্ধ পরিস্থিতি। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, কাশ্মীর, জম্মু কাশ্মীরে কার্যত এই মুহূর্তে মুহুর্মুহু শেলিং করছে পাকিস্তানি সেনা এবং এই মুহূর্তে মিসাইল ফের হামলা করা হয়েছে। গতকাল পাঞ্জাবের পর আমরা দেখতে পাচ্ছি আবার ভারত আক্রমণের চেষ্টা করেছে জম্মুতে। পাক ড্রোনের হানা, ইতিমধ্যেই যে খবর, সেই ড্রোন হানা ইতিমধ্যে প্রতিহত করা হয়েছে। আমি দেখাবো এই মুহূর্তে জম্মুতে বাজছে সাইরেন, ওয়ার সাইরেন আমি শোনাবো। জম্মুতে হাই অ্যালার্ট, বাজছে সাইরেন, ব্ল্যাক আউট করে দিল প্রশাসন। এই মুহূর্তে জম্মুতে মারাত্মক পরিস্থিতি আপনাদেরকে শোনাতে চাইবো যে কার্যত S-400 অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে দেখুন জম্মুর ছবি, ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে, বাজে আর সাইরেন শোনাবো। দেখতে পাচ্ছেন পাকিস্তানি মিসাইল কার্যত উড়ে আসছে, ড্রোন উড়ে আসছে জম্মুতে এই মুহূর্তে সেই ছবি, এবং সেগুলো আকাশেই কার্যত একেবারে সুদর্শন চক্রের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হচ্ছে। S-400 ইতিমধ্যে লঞ্চ করা হয়েছে। এই মুহূর্তে সে এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছেন এনকেটিভি বাংলার পর্দায়। ফের নির্লজ্জ পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে কার্যত যুদ্ধেই যেতে চাইছে। যত ভারত বলছে সংযত হও, ভদ্র হও, কি পরিণতি হবে তোমরা বুঝতে পারছো না, তবুও নির্লজ্জ পাকিস্তান ভারতের উদ্দেশ্যে মিসাইল হানা করে চলেছে। গতকাল পাঞ্জাবের পর রাজস্থান, পাঞ্জাব সহ 15টি জায়গায় কার্যত গতকাল রাত্রেবেলা এই পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে 3:40 নাগাদ। দেখুন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। পাকিস্তানের দিক থেকে মুহুর্মুহু উড়ে আসছে ড্রোন এবং সেই সঙ্গে মিসাইল, সেগুলো আকাশে ধ্বংস করে দেওয়া হচ্ছে S-400 এর মাধ্যমে। ফের পাক হামলা প্রতিহত করছে ভারত। দেখুন এই মুহূর্তে সেই ছবি, যুদ্ধের সাইরেন বাজছে এই মুহূর্তে জম্মুতে বিভিন্ন জায়গায়। সেই ছবি আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। পাকিস্তান যুদ্ধই চাইছে, বোধহয় চাইছে গোটা দেশটা ধ্বংস হয়ে যাক ভারতের হাতে। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। গতকাল রাত 3:40, 2 থেকে 3:40 মধ্যে ভারতের 15 জায়গায় 4টি রাজ্যে হামলার চেষ্টা করে S-400 এর মাধ্যমে, সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়। এরপর পাকিস্তানে ভারতীয় ড্রোনের মাধ্যমে, ইসরায়েলি ড্রোনের মাধ্যমে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি সহ শিয়ালকোট সমস্ত জায়গায় এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দেওয়া হয়েছিল। তাও লজ্জা নেই পাকিস্তানের। লাহোর, করাচি, রাওয়ালপিন্ডিতে এই মুহূর্তে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই। মানে ভারত যদি এই মুহূর্তে সেখানে হামলা করে গোটা শহর উড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, জনশূন্য হয়ে যাবে। তাও পাকিস্তানের কোনো লজ্জা নেই। ক্রমশ জম্মু কাশ্মীরে এই মুহূর্তে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বাজছে যুদ্ধের সাইরেন। ভারত যোগ্য জবাব দিচ্ছে। S-400 অ্যাক্টিভেট করে ইতিমধ্যেই আকাশেই সব ধ্বংস করে দিয়েছে পাকিস্তানি মিসাইল এবং ড্রোন। গোটা জম্মু এই মুহূর্তে ব্ল্যাক আউট, দেখতে পাচ্ছেন সেই ছবি। অন্যদিকে LOC বরাবর ক্রমাগত গোলাবর্ষণ করে চলেছে পাকিস্তানি সেনা। এই মুহূর্তে আরো আপডেট পাচ্ছি 8খানা মিসাইল এই মুহূর্তে, পাকিস্তানি মিসাইল 8খানা মিসাইল ধ্বংস করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে যে খবর আপনাদেরকে জানাবো, গতকাল 15টি জায়গায় হামলার চেষ্টা, আর আজ 8খানা জায়গায় হামলার চেষ্টা করা হয়েছে এবং 8খানা মিসাইল, পাকিস্তানি মিসাইল কার্যত আকাশেই ধ্বংস করে দিল S-400। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি।
নির্লজ্জ পাকিস্তানের অবস্থা দেখুন। আর এই মুহূর্তে আমি একটু পরিচয় করিয়ে দিতে চাইবো আমাদের সঙ্গে যারা রয়েছেন, এবং সেই পরিচয় পর্বের পর আমি আপনাদের কাছে দেখাবো যে গতকালের ঠিক কি হয়েছিল। আপনাদেরকে পরিচয় করবো। আমার সঙ্গে রয়েছেন কর্নেল সব্যসাচী বাগচি, অবসরপ্রাপ্ত সেনাকর্তা। কর্নেল বাগচিকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। আমার সঙ্গে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত সেনাকর্তা। মিস্টার ভট্টাচার্যকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। রয়েছেন অরুণ বন্দ্যোপাধ্যায়, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। অরুণবাবু, আপনাকে স্বাগত। এবং রয়েছেন স্নেহায়ন সরকার, বিজেপি মুখপাত্র, আপনাকে স্বাগত। এবং রয়েছেন সন্দীপা চক্রবর্তী, কংগ্রেস মুখপাত্র। স্যার, আপনাকেও স্বাগত আমাদের এই ম্যাডাম, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমি এই মুহূর্তে দেখাবো যে গতকাল রাত্রেবেলা 2টোর পর থেকে ক্রমাগত পাঞ্জাব, রাজস্থান, জম্মুর সহ বিভিন্ন জায়গায় 15টি এয়ার স্ট্রাইকের চেষ্টা করেছে। তারা একেবারে মিসাইল ছুড়েছিল, সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে আকাশে। এবং সেই খবর যখন সামনে আসে, পরিষ্কারভাবে ভারত জানিয়ে দেয় ভারত কোনো আঘাত করেনি। ভারতে মিসাইল ছোড়ার প্রত্যাঘাত করা হয়েছে, এবং সেই প্রত্যাঘাতে ড্রোনের মাধ্যমে পাকিস্তানের 3-4টি শহরের এয়ার ডিফেন্স সিস্টেম পুরোপুরি ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। অর্থাৎ সেখানে যদি এই মুহূর্তে একটি পিঁপড়েও ঢোকে, তাকেও খতম করার ক্ষমতা নেই পাকিস্তান। আর সেই নির্লজ্জ পাকিস্তান ফের ভারতের উদ্দেশ্যে উস্কানি দিচ্ছে। দেখুন, অপারেশন সিঁদুরের পর হামলার বৃথা চেষ্টা পাকিস্তানের। উত্তর ও পশ্চিম ভারতের একাধিক জায়গায় হামলার চেষ্টা পাকিস্তান সেনার। অবন্তিপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কাপুরথালা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, ভাতিন্ডা, চণ্ডীগড়, নাল, ফলোধি, উত্তরলাই, ভুজ। ভারতের ইন্টিগ্রেট ইউএএস গ্রিড ও এয়ার ডিফেন্স সিস্টেম পাক ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলিকে ধ্বংস করে দেয়। 7 থেকে 8ই মে রাতে পাকিস্তানের ড্রোন মিসাইলকে নিষ্ক্রিয় করেছে ভারত। দেশের 15 জায়গায় ড্রোন মিসাইল হামলার চেষ্টা পাকিস্তানের। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম S-400 এগুলিকে ধ্বংস করে। পাকিস্তানের HQ-9 মিসাইল ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করে হ্যারপ ড্রোন। অবন্তিপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, জলন্ধর, লুধিয়ানা, আদমপুরে হামলার চেষ্টা। ভাটিন্ডা, চণ্ডীগড়, নাল, ফলোদি, उत्तरलाई और भुजेও ड्रोन मिसाइले हमला चेष्टा पाकिस्तानेर। आज सुबह भारतीय सशस्त्र बलों ने पाकिस्तान के कई स्थानों पर वायु रक्षा रडार और प्रणालियों को निशाना बनाया। भारत की प्रतिक्रिया समान क्षेत्र में समान तीव्रता के साथ की गई। यह विश्वसनीय रूप से ज्ञात हुआ कि लाहौर में स्थित एक वायु रक्षा प्रणाली को निष्क्रिय कर दिया गया। পাঞ্জাবের একাধিক জায়গায় মেলে পাকিস্তানের মিসাইলের ধ্বংসাবশেষ। মিসাইলের অংশগুলিকে পরীক্ষার জন্য পাঠানো হয়। যে সমস্ত এলাকায় মিসাইলের ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে সেই এলাকা ঘিরে রাখা হয়েছে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে পাকিস্তান বারবার ভারতে হামলার চেষ্টা করেছে। ভারত দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যাঘাত করেছে। পাকিস্তান এখনো না থামতে তাদের পরিণতি ভুগতে হবে। রণসাজে হুঁশিয়ারি কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ভূমিকা সিং এর। ऑपरेशन सिंदूर पर 7 मई 2025 को हुई प्रेस कॉन्फ्रेंस के दौरान भारत ने अपनी प्रतिक्रिया को केंद्रित, संतुलित और गैर उत्तेजक बताया था। यह विशेष रूप से स्पष्ट किया गया था कि पाकिस्तानी सैन्य ठिकानों को निशाना नहीं बनाया गया। साथ ही दोहराया गया कि भारत में किसी भी सैन्य लक्ष्य पर हमले का उचित जवाब दिया जाएगा। It's also odd that the funerals of civilians are carried out with the coffins being draped in Pakistani flags and state honors being accorded. As far as we are concerned, the individuals eliminated at these facilities were terrorists. Giving terrorist state funerals may be a practice in Pakistan. Doesn't seem to make much sense to us. পাকিস্তানের হামলার চেষ্টা ব্যর্থ করে কড়া প্রত্যাঘাত করে ভারত। পাকিস্তানের 9 শহরে একসঙ্গে আছড়ে পড়ে ভারতের হ্যারপ ড্রোন। তছনছ পাকিস্তানের একাধিক শহর। লাহোরে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমের দফা রফা করে দেয় হ্যারপ ড্রোন। লাহোর, গুজরানওয়ালা, চাকুয়াল, অ্যাটক, রাওয়ালপিন্ডি, ভাওয়ালপুর, মিয়ানো, চোর, कराची। पाकिस्तान
ने नियंत्रण रेखा पर अकारण गोलीबारी की तीव्रता बढ़ा दी है, जिसमें कुपवाड़ा, बारामूला, उरी, पुंछ, मेंढर और राजौरी क्षेत्रों में मोर्टार और भारी तोपखाने का इस्तेमाल किया जा रहा है। Pakistan's reputation as the epicenter of global terrorism is rooted in a number of instances, terrorist attacks around the world where Pakistani fingerprints have been found. पाकिस्तान के रक्षा मंत्री और उनके पूर्व विदेश मंत्री दोनों ने इस बात को माना है कि पाकिस्तान का ऐसे ग्रुप्स के साथ जो रिश्ता है वो क्या रहा है। ভারতের প্রত্যাঘাতে এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংসের কথা স্বীকার পাকিস্তানের। India has undertaken yet another blatant military act of aggression against Pakistan by sending Harop drones at multiple locations. পাকিস্তানের প্রশাসন ভারতের বিরুদ্ধে সরব হলেও তাদেরই কাঠগড়ায় তুলেছে সে দেশের জনতা। कल रात इंडिया ने पाकिस्तान के ऊपर 24 मिसाइल हमले किए और हैरानगी की बात यह है कि तकरीबन सारे मिसाइल अपने टारगेट के ऊपर जाके लगे। इंडिया ने जो टारगेट सेट किया हुआ था, इंडिया ने वो टारगेट अचीव किया। और इससे बढ़ के हैरानगी की बात यह है कि पाकिस्तान का दिफाई निजाम, हमारा डिफेंस सिस्टम एक भी मिसाइल को इंटरसेप्ट नहीं करते, एक भी मिसाइल को हम रोक नहीं सकते। सारे हमले हम रोकने में नाकाम रहे। एग्जैक्ट जो इंडिया ने टारगेट अचीव करना था वो अचीव किया है। और जो कहते हैं ना कि इंडिया ने घुस के मारना था, इंडिया ने वाकई घुस के मारा और हम उसके मिसाइलों को रोक नहीं सकते। ये हकीकत है। বিশ্বের সামনে বেরিয়ে পড়েছে পাকিস্তানের আসল চেহারা। সে দেশের মাটিতে জঙ্গিদের আশ্রয় দেওয়া হয়, আর লুকোনোর জায়গা নেই পাকিস্তানের। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আর এই মুহূর্তে আপনাদেরকে শোনাবো মাত্র কয়েক ঘন্টা আগে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি খুব স্পষ্টভাবে জানিয়েছিলেন যে ভারত কোনো যুদ্ধ চায় না, কিন্তু ভারতের উপর যদি আবারও কোনো হামলা করে পাকিস্তান, মিসাইল ট্র্যাক করে, তাহলে কিন্তু ভারত যোগ্য জবাব দেবে। এবং ইতিমধ্যেই S-400 এর মাধ্যমে 8টি জায়গায় জম্মুর সেখানে কিন্তু মিসাইল কার্যত ধ্বংস করে দেওয়া হয়েছে পাকিস্তানের মিসাইল। সেই ছবি আপনাদেরকে যেমন দেখাবো, সেই সঙ্গে আপনাদের দেখাবো একটু আগে বিক্রম মিশ্রি কি বলেছেন। The retaliatory action that Pakistan has taken, in fact, is impacting civilians. I showed you the picture of the Gurdwara and the Sikh community members who were killed in this. There are other civilians also who've been killed and injured in these attacks. In fact, since yesterday morning, a total of 16 civilians have been killed and 59 others have been injured in the attacks by Pakistan. Pakistani claims of now responding to India's strikes of the 7th of May. As I said right at the outset, it is India which is responding. The original escalation was by Pakistan on the 22nd of April. We are the ones who are responding to that escalation with the action that was taken yesterday morning. And again, I would like to emphasize that the action was restrained. It was directed towards non-civilian, non-military targets and confined to terrorist camps. And again, as we have been saying since yesterday, any further action by Pakistan, some of which we are seeing today, is nothing but escalation by Pakistan now, once again, and will be responded to and is being responded to appropriately. The attack of 22nd April in Pahalgam is the original escalation. ये जो सिलसिला है जो हम देख रहे हैं आज की घटनाओं को लेके, ये 22 अप्रैल के पहलगाम के हमले से शुरू हुआ है। एस्केलेशन वहां पे हुआ है और उस एस्केलेशन का जवाब भारतीय सेना ने, भारतीय फौज ने कल अपने एक्शन से दिया है। जो भारतीय रिस्पांस है वो नॉन एस्केलेटरी है, प्रिसाइज है, सटीक है, मेजर्ड है और कंसिडर्ड है। Our intention has not been to
escalate matters. We are only responding to the original escalation, as I said, and our response has been targeted, precise, controlled and measured. Only no military targets have been selected. Only terrorist infrastructure in Pakistan has been hit. আমি এই মুহূর্তে পরিচয় পর্বের পর আমি একেবারে সরাসরি চলে আসতে চাইবো লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্যের কাছে। স্যার, আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইবো পাকিস্তান আসলে চাইছেটা কি? গোটা দেশটা কার্যত ভারতের হাতে নিশ্চিহ্ন হয়ে যাক, এটাই চাইছে? দেখতে পাচ্ছে লাহোর, রাওয়ালপিন্ডি, করাচি, কোথাও এয়ার ডিফেন্স সিস্টেম নেই। একটা দেশ এয়ার ডিফেন্স সিস্টেম ছাড়া কার্যত একেবারে বলা যেতে পারে মানে কিচ্ছু তার প্রতিরক্ষা নেই। আজকের দিনে দাঁড়িয়ে তারা ভারতে মিসাইল ছুটছে, নির্লজ্জ পাকিস্তান। করার আগে আমাদের কত ভালো যে ওটাকে করে দিতে পারে। আপনি সেটা দেখুন একটু, ওদের লঞ্চিং সিস্টেম, লঞ্চ সেই গাইডেন্স করে যাতে ঠিক পাশে নিয়ে গিয়ে ঠিক ডেস্টিনেশন নিয়ে যেতে পারে, সেইগুলো খতম করার জন্য আমাদের যে অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেম আছে দক্ষতা প্রশংসা করো। ওরা তো পারেই। আমরা গতকাল রাত্রিরে শুনেছিলাম 24টাই ঠিকানা যেখানে যেখানে লেখা ছিল ঠিক সেইখানেই গেছে। সেগুলো কিচ্ছু শুনতে পাচ্ছি না। টেররিস্ট হেডকোয়ার্টার, টেররিস্ট ক্যাম্প শুনতে পাচ্ছি না। পরিবারের 10 জন তাছাড়া প্রাসাদ, ওখানেও গোলাগুলো সব সিভিল লোকেশন। আপনাকে কিন্তু কোথাও ওরা সফল হতে পারেনি। ওরা আওয়ান্তিপুর শ্রীনগর থেকে জব। বেশ স্যার, আপনার অডিও আমাদের কাছে প্রপারলি এসে পৌঁছচ্ছে না, মাঝে মধ্যে কেটে যাচ্ছে। আমি আবারও আপনার কাছে আসবো। আমি চাইবো যে সবার অডিও যাতে সবাই শুনতে পারেন। আমি কর্নেল বাগচির কাছে চলে যেতে চাইবো। স্যার, পাকিস্তান আসলে কি চাইছে এটাই তো এখন আমরা বুঝতে পারছি না। মানে আত্মঘাতী, মানে কি মরণকালে হরিণ নাম? আমি বুঝতে পারছি না যে পাকিস্তান চাইছে কি। লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি, শিয়ালকোট, কোথাও এয়ার ডিফেন্স সিস্টেম নেই। একটা পাখিও গিয়ে সেখানে বিস্ফোরণ করে দিতে পারে, যে পুরো শহরটা উড়িয়ে দিতে পারে। তারা ভারতের উদ্দেশ্যে আবার ডিএসকেলেশন করে তারা এই মুহূর্তে গোটা বিষয়টিকে আবার ঘেঁটে দিতে চাইছে। দেখুন, 1971 সালে পাকিস্তানের হাত থেকে যখন বাংলাদেশ চলে গেল বা বাংলাদেশের যুদ্ধ শুরু হয়ে গেল, আর সেই যুদ্ধটাও শুরু হয়েছিল প্রচন্ড রকমের অত্যাচার খান সেনার এবং পরবর্তীকালে ভারতের ওপর উদ্বাস্তুদের চাপ। তো পাকিস্তান সে সময় একটা ফেস সেভিং ফর্মুলা চেয়েছিল যে একটা মিলিটারি ডিফিটের মাধ্যমে, আর যদি সেটা হয় সেটা অনেক বেশি আর সম্মানজনক দেখায়। তো ওই ঘটনাটাই ওরা এবার রিপিট করতে চাচ্ছে, যদিও এটা হচ্ছে বিনাশকালে বিপরীত বুদ্ধি। আর আজকে পাকিস্তানের যে অবস্থা হয়েছে, পাকিস্তান আর্ম ফোর্সেস আজকে টোটালি কর্পোরেটাইজড হয়ে গেছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের যারা নেতা নেত্রীরা আছেন তারা পাকিস্তানের অন্যান্য জায়গার সঙ্গে আর প্রায় বৈমাত্র সুলভ ব্যবহার করছেন। তাই আজকে এরকম একটা অবস্থা হয়েছে যে আজকে বালুচিস্তানে তারা প্রায় স্বাধীনতা ঘোষণা করেছে, নিজেদের পতাকা উত্তোলন করেছে, নিজেদের জাতীয় সঙ্গীত গাইছে। আজকে আফগানিস্তান ডুরান্ড লাইনকে অস্বীকার করে আর পাকিস্তানের ওপর কিছু না কিছু অ্যাকশন চাপিয়ে দিতে চাচ্ছে। এই রকম একটা অবস্থাতে পাকিস্তান চাচ্ছে ইন্ডিয়ার সঙ্গে একটা ঘপলা তৈরি করতে, আর তার জন্য তারা টেরোরিস্টদের ব্যবহার করেছে। যে টেরোরিস্টদের সারা আজ থেকে নয়,
গত 30-40 বছর ধরে ব্যবহার করে আসছেন, যেটা আর আজকে বিক্রম ফরেন মিনিস্টার যেটা মিস্টার বিক্রম যেটা বললেন যে বিলাল আহমেদ এবং আজকের যে ডিফেন্স মিনিস্টার তারা স্বীকার করেছেন যে তারা গত 30 বছর ধরে আর টেরোরিস্টদের ফাইন্যান্স জুগিয়েছেন, ট্রেনিং জুগিয়েছেন, মদত করেছেন এবং গতকালও আর টেরোরিস্টরা ওই ভারতের ড্রোন ইত্যাদির আক্রমণে যখন গুড়িয়ে গেছে, তাদের মধ্যে কয়েকজন মৃত হয়েছে, তাদেরকে স্টেট অনার দিয়েছেন। অর্থাৎ আজও পাকিস্তান টেরোরিস্টদের স্টেট অনার দেয়। তাই যারা টেরোরিস্টদের স্টেট অনার দেয় তারা খুব স্বাভাবিকভাবে আজকে একটা ডেসপারেশনের মধ্যে পড়েছে, হয় এমনিতেই মরে যাচ্ছি, অমনিতেও মরে যাব, একটা লাস্ট কামড় দেওয়ার চেষ্টা করছি, যদিও সে কামড় দেওয়াটার পেছনে বাস্তব কোনো ক্ষমতা আছে কি না নেই সেইটা ভালো করে দেখতে গেলে যে পেশাদারি দক্ষতাটা দরকার হয়, আর এই রাজনীতি করতে গিয়ে পাকিস্তান আর্ম ফোর্সেস সেই পেশাদারিত্বও ভুলে গেছে, যে পেশাদারিত্বটা আজকে ভারতবর্ষের 3টে যে আর্মি, নেভি, এয়ারফোর্স তাদের আছে এবং তারা প্রমাণ করে দেখিয়ে দিচ্ছে কি করে প্রিসিশন অ্যাটাক করতে হয়, দেশের মাটির থেকে অপরের জায়গায় কি করে প্রিসিশন অ্যাটাক করতে হয়, কি করে ইন্টেলিজেন্সের পুরো খবরটাকে ব্যবহার করে আর নিজেদের আর যে এম আছে সেটাকে পুরো করতে হয়। আর তার মাধ্যমে অপারেশন সিন্দুর, মামার মাতৃশক্তির যে অবমাননা হয়েছে, ভারতবর্ষের মাতৃশক্তির যে অবমাননা পাকিস্তান করেছে সন্ত্রাসবাদের মাধ্যমে, সেটাকে আর আজকে পাকিস্তান ব্যবহার করে নিজেদের যে ক্ষমতা চরিতার্থ করতে বাগচি, আমি একটা জিনিস জানতে চাইছি, একজন পাগলও নিজের ভালো বোঝে। পাকিস্তান ক্রমাগত দেখছে, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, 2022 সালে একটা ব্রহ্মস মিসাইল ভারত লঞ্চ করেছিল পরীক্ষামূলক উৎক্ষেপণের জন্য, এবং সেটা কোনোভাবে পাকিস্তানের মাটিতে গিয়ে পড়ে, এবং ভারত যখন পাকিস্তানকে সেটা জানায় যে এটা ভুল করে আমাদের সেখানে চলে গিয়েছে, তারপর সেটা পাকিস্তান জানতে পারে। এখন প্রসঙ্গ হচ্ছে পাকিস্তানের মানে রেডার সিস্টেম এমনই যে পাকিস্তান কোনো কিছু ধরতে পারছে না, তার এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানে ঢুকে আমাদের ড্রোন ধ্বংস করে দিয়ে আসছে, বুঝতে পারছে না। তাদের 4টে শহরে এই মুহূর্তে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই। একটা এয়ার ডিফেন্স সিস্টেম ছাড়া মানে একটা ছাদহীন বাড়ির মতো। তারা পাকিস্তানের থেকে ভারতের শহরের দিকে ক্রমাগত মিসাইল ছুড়ে যাচ্ছে। এটা কি কোথাও মারাত্মক আত্মঘাতী? মানে পাকিস্তান কি চাইছে যে যুদ্ধটা বাধুক, যুদ্ধটা বাঁধলে পাকিস্তানের লাভ কি? একটা তো দেশ ধ্বংস হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে দেশ তো অলরেডি ধ্বংস হয়েছে। পাকিস্তান ইজ এ ফেইল্ড স্টেট। পাকিস্তানের এক সময়কার যে প্রচন্ড ব্যাকার ইউএসএ তাদের পাশে নেই। পাকিস্তানের সেকেন্ড ব্যাকার চায়না, তারা এমন এমন সমস্ত ইকুইপমেন্ট দিয়েছে, সেই ইকুইপমেন্টগুলো আর পাকিস্তানে কাজের সময় কাজ করলো না। এয়ার ডিফেন্স সিস্টেম আর যখন দরকার ছিল সেই ইকুইপমেন্টগুলো ফেল করলো। S-400 এর যে আক্রমণ, সেই আক্রমণ ডিটেক্টই করতে পারলো না। অর্থাৎ আমি সেইটাই তো বলছি যে কোনো আর্ম ফোর্সেসের যে পেশাদারিত্ব থাকে, সেই পেশাদারিত্বটা যখন ক্ষমতার সঙ্গে কম্প্রোমাইজ হয়ে যায়, তখন এই রকম একটা অবস্থা হয় যেটা আজ পাকিস্তানের হয়েছে। বেশ, আমি একটা ছবি আপনাদেরকে দেখাতে চাইবো। এই নির্লজ্জ পাকিস্তানের এত রাগ কেন? কেন পাকিস্তান এত রেগে আছে? কারণ পাকিস্তানের যে একের পর এক লস্কর জৈশ জঙ্গিদের খুঁজে খুঁজে চুন চুনকে খুঁজে খুঁজে এদেরকে মারা হয়েছে। যে দেখুন, জৈশ জঙ্গি খতম, জৈশ জঙ্গি রৌফ। কে এই জৈশ জঙ্গি? আমি প্রথম থেকে আবার দেখাতে বলবো গ্রাফিক্সটা। দেখুন কে এই জৈশ জঙ্গি। জৈশ জঙ্গি কে আপনাদের দেখুন দেখাচ্ছি। অপারেশন সিঁদুরে খতম হয়েছে রৌফ আজাহার। হু ইজ রৌফ আজাহার? দেখুন আপনাদেরকে দেখাই। এ হচ্ছে জৈশ-ই মোহাম্মদের অপারেশনাল হেড। বাওয়ালপুরে একেবারে শেষ করে দেওয়া হয়েছে। জৈশ প্রধান মাসুদ আজাহারের ভাই রৌফ। আহা রে, মাসুদ আজাহারের ভাই কান্দাহার বিমান হাইজ্যাকের মাস্টার মাইন্ড ছিল এই রৌফ। দেখুন আরো দেখাচ্ছি। জম্মু কাশ্মীর বিধানসভা সংসদ হামলার চক্রী 2011 সালে 2001 সালে ফিদায় হামলার মূল মাস্টার মাইন্ড।
2019 সালে পুলওয়ামা হামলা ষড়যন্ত্রী এই রৌফ আজাহার, একে পুরো খতম করে দেওয়া হয়েছে। এই যে এর দুদিন আগে যে স্ট্রাইক করা হয়েছে সেখানে, এবং পাশাপাশি আরেকটা ছবি আপনাদেরকে দেখাবো। সেই ছবিটা দেখলে তো আটকে উঠবেন। সেই ছবিটা আপনাদেরকে দেখাবো, আপনাদেরকে খুব ভালোভাবে দেখাবো। দেখুন, এই ছবিটা হচ্ছে হাফিজ আব্দুল রইফ, লস্করি তৈবার শীর্ষ কমান্ডার। এর পেছনে হাত মুঠো করে দাঁড়িয়ে আছে পাকিস্তানের সেনাবাহিনী, ওই নির্লজ্জ পাকিস্তানের সেনা। দেখুন, লস্করি তৈবার কমান্ডার দাঁড়িয়ে আছে সমস্ত জঙ্গিদের মৃতদেহের সামনে, আর সেখানে তাদেরকে স্বাধীনতা সংগ্রামীর মতো তাদেরকে দেখুন, তাদের শেষকৃত্যের অবস্থা দেখুন। দেখুন নির্লজ্জ পাকিস্তান, হারে হাওয়াতে পাকিস্তানের অবস্থা দেখুন। পাকিস্তানি সেনা পেছনে দাঁড়িয়ে আছে, আর সেখানে তাদের শেষকৃত্যের জন্য, জঙ্গিদের শেষকৃত্যের জন্য দেখুন অবস্থা। এই ছবি আজকে বিক্রম মিশ্র দেখিয়েছেন, একেবারে উন্মুক্ত করে দিয়েছেন পাকিস্তানকে, বিশ্বের কাছে উন্মুক্ত। কি বলেছেন বিক্রম মিশ্রি শোনাবো আপনাদেরকে। পাকিস্তান কিভাবে গোটা বিশ্বের কাছে উন্মুক্ত হয়ে গেছে তাদের আতুর ঘর হিসাবে, দেখুন শোনাবো কি বলছেন। Reports and the coverage on media, if only civilians, if any civilians were killed in these attacks, I wonder what message this picture actually sends to all of you. This is a question that is worth asking. It's also odd that the funerals of civilians are carried out with the coffins being draped in Pakistani flags and state honors being accorded. As far as we are concerned, the individuals eliminated at these facilities were terrorists. Giving terrorist state funerals may be a practice in Pakistan. Doesn't seem to make much sense to. আর এই মুহূর্তে একটা বড় খবর আসছে, অপেক্ষা করুন, দারুণ খবর আপনাদেরকে দেব। একের পর এক পাকিস্তানের গালে কষিয়ে থাপ্পড় দিচ্ছে ভারতীয় সেনা, 3 বাহিনী। একটা বড় খবর আসছে, কিন্তু তার আগে আমি একটু অরুণ বন্দ্যোপাধ্যায়ের কাছে যেতে চাইবো। অরুণ বাবু, গোটা বিশ্বের কাছে কার্যত উলঙ্গ হয়ে গেল পাকিস্তান। জঙ্গিদেরকে কার্যত একেবারে বলা যেতে পারে দারুণ ভাবে তাদেরকে শেষকৃত্য করা হচ্ছে, এবং সেখানে লস্কর কমান্ডার দাঁড়িয়ে আছে, তার পিছনে পাকিস্তানের নির্লজ্জ সেনা হাত জোড়ো করে দাঁড়িয়ে আছে। এর আর কি ছবি লাগে পাকিস্তানকে, এই উলঙ্গ পাকিস্তানকে দেখতে আর কি লাগে গোটা বিশ্বের কাছে? দেখুন, পাকিস্তান যে একটা টেররিস্ট হাব হয়ে আছে সেটা গত 20-25 বছর ধরেই আমরা জানি, এবং নাশকতামূলক কাজ করছে জঙ্গিদের ট্রেনিং দিয়ে। এখন সেই জিনিসটা এমন পর্যায়ে এসছে যে জঙ্গিদের ধ্বংস করার জন্য ভারত যে কৌশল অবলম্বন করেছে তাতে অনেক জঙ্গি মারা গেছে। এখন তাদের কাছে তো পাকিস্তান সেনার সম্মান রাখতে হবে, তারা তাই তাদের দেশের ন্যাশনাল ফ্ল্যাগে জড়িয়ে তাদের কফিন নিয়ে আসছে, বলছে আমাদের শহীদ, কারণ তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখা, যাতে ভবিষ্যতে আবার জঙ্গিদের ওরা ব্যবহার করতে পারে নিজেদের কাজে। ওদের মধ্যে কোনো লজ্জা বলে জিনিস তো নেই। আপনি যেটা বারে বারে বলছেন নির্লজ্জ পাকিস্তান, সে কথাটা খুবই ঠিক, নির্লজ্জ পাকিস্তান। একটা কথা আমি আপনাদের বলি, সেটা হচ্ছে এখন আরেকটা নতুন ধরনের ওয়ার শুরু হয়েছে, সেটা হচ্ছে গিয়ে ইন্ডিয়া পাকিস্তানের কাউন্টার ন্যারেটিভস। আপনি যদি পাকিস্তানের প্রোপাগান্ডা দেখেন তাহলে দেখবেন যা ইন্ডিয়া বলছে ঠিক উল্টোটা তারা বলছে। যেমন ধরুন, ইন্ডিয়া বলছে আমরা 9 জায়গায় হানাকে দিয়ে নষ্ট করেছি জঙ্গিদের কার্যকলাপের জায়গাগুলো, ওরা বলছে 5 জায়গায়। ওরা বলছে ওরা 5টা প্লেন নাকি ফেলে দিয়েছে, ইন্ডিয়ান টেরিটরির মধ্যেই পড়েছে। এখন সেটা কনফার্মেশন ইন্ডিয়ার থেকে আসেনি, যেটা হয়েছে 3টে প্লেন বা ড্রোন পড়ে আছে ইন্ডিয়াতে, সেটা দেখা যায়, ছবিও আমি দেখেছি। কিন্তু সেটা পাকিস্তান ফেলেছে কি এমনিতেই ইন্ডিয়া তাদের পাকিস্তানের প্লেন ফেলেছে সেটা পরিষ্কার এখনো নয়। সুতরাং যা ইন্ডিয়া ক্লেম করছে পাকিস্তান তার উল্টোটা ক্লেম করছে। এটা না করে ওরা তো বিশ্বকে বোঝাতে পারবে না যে ভারতবর্ষই এসকালেট করছে এই কনফ্লিক্টটাকে। সুতরাং আমাদের বুঝতে হবে পাকিস্তানের একটা বড় উদ্দেশ্য হচ্ছে গিয়ে নিজেদের যেটা অক্ষমতা সেটা ঢাকার জন্য
একটা ডিসইনফরমেশন ক্যাম্পেইন করার, সেটা কতটা সম্ভব হয় তাদের পক্ষে আমি জানি না। কিন্তু এই মুহূর্তে আমি দেখছিলাম আল জাজিরা বলে যে পত্রিকা, তাদের রিপোর্টিং বা ইভেন বিবিসির রিপোর্টিং, তাদের দেখছিলাম তো দুদিক থেকেই মানে রিপোর্ট করছেন। তাতে একটা জিনিস খুব পরিষ্কার, পাকিস্তান সাকসেসফুলি কিছুটা ঘুরিয়ে দিতে পারছে অ্যাটেনশনটা, এবং অনেকে সন্দেহ প্রকাশ করছে এখন সত্যি কি ভারতবর্ষ ওদের কিছু করতে পারবে। কারণ পাকিস্তান যেভাবে ওদের দেখাচ্ছে, কেউ এটা বুঝতে পারছে না যে পাকিস্তানের যে মূল শক্তি যেটা ছিল, রাডারটাকে ভারতবর্ষ নষ্ট করে দিয়েছে। স্যার এখানে একটা ভালো খবর দিয়ে রাখি, ভারতীয়দের জন্য একটা ভালো খবর, দারুণ খবর দিয়ে রাখি। F-16 দুটি F-16 কে মেরে নামিয়েছে ভারতীয় সেনা। এই মুহূর্তে বড় খবর, পাকিস্তানের দুটি F-16 কে ধ্বংস করলো ভারত, এবং JF-20 এই একটি পাকিস্তানি বিমানকেও কার্যত মেরে নামিয়েছে ভারত। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, তিনটি পাকিস্তানি বিমানকে কার্যত মেরে নামিয়েছে ভারত। পাকিস্তান अब शुरू हुआ है, देखो क्या हो सकता है। আমরা এই মুহূর্তে যে বড় খবরে আপনাদেরকে জানাচ্ছি, লড়কে লড়কে ইন্ডিয়া, আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের সবচেয়ে বড় খবর। এই মুহূর্তে পাকিস্তানের 3টি যুদ্ধ বিমানকে কার্যত মেরে নামিয়েছে ভারত। চীনে তৈরি এই JF-20, 16, 17, F-16 হচ্ছেন আমেরিকান বিমান, এবং F-16 কিন্তু কোনোভাবেই ভারতের সঙ্গে যুদ্ধে ব্যবহার করা যায় না। এটাই কিন্তু পাকিস্তানের সঙ্গে আমেরিকার যে বিমান চুক্তি তাতেই উল্লেখ রয়েছে। তাও ভারতের বিরুদ্ধে যুদ্ধ পরিস্থিতিতে ব্যবহার করছে পাকিস্তান। এই মুহূর্তে যে খবর আপনাদেরকে দেখাচ্ছি, সবচেয়ে বড় খবর, সীমান্তের কাছে F-16 কে মেরে নামালো ভারত। 5 F-16 বিমান, যুদ্ধ বিমান ধ্বংস করে দিল S-400। চীনে তৈরি JF-17 যুদ্ধ বিমানও ধ্বংস করে দিল ভারতীয় মিসাইল। সম্রাট এই মুহূর্তে আমাদের সঙ্গে, আমি আসবো, আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। আমি এই মুহূর্তে এই গোটা বিষয়টি নিয়ে চলে যেতে চাইবো কংগ্রেসের কাছে। কংগ্রেস সন্দীপা চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপা, প্রতি মুহূর্তে পাকিস্তান হেরে যাচ্ছে, এবার আমাদের লজ্জা করছে। আর কত হারবে? হেরো পার্টি পাকিস্তান আর কত হারবে? না, আমি প্রথমে তো বলবো বন্দে মাতরম। খুবই গর্ববোধ হচ্ছে যে আমার জন্ম ভারতবর্ষে হয়েছে, ভারতের মাটিতে হয়েছে, এবং আমি আমার আজকে জাতীয় কংগ্রেসকে রিপ্রেজেন্ট করলেও আজকে একজন আমি ভারতীয় হিসেবে বলতে চাই যে গোটা ভারত সবকিছুর ঊর্ধ্বে গিয়ে জাত পাত, রাজনীতি, ধর্ম, লিঙ্গ ইত্যাদি বৈষম্য, সবকিছুর বৈষম্যের ঊর্ধ্বে গিয়ে কিন্তু আমরা আজকে একজোট হয়েছে আমাদের দেশকে বাঁচাবার জন্য। এবং সেখানে আমরা জানি একটা যুদ্ধ হলে কতটা ক্ষয়ক্ষতি হতে পারে, আর্থিক, সামাজিক সব রকম ভাবে ক্ষয়ক্ষতি হতে পারে। তারপরেও আমরা বলছি যে না, যুদ্ধ তো আমরা চাই না, কিন্তু পাকিস্তানকে এরকম একটা উচিত শিক্ষা, এরকম একটা উচিত জবাব আমাদের সবাইকে মিলে একজোটে দিতে হবে যে পাকিস্তান যেন আর পাকিস্তান না থাকে। আমরা তো বলছি ওয়ার্ল্ড ম্যাপে পাকিস্তান যেন আর পাকিস্তান নামটাই না থাকে, পাকিস্তান যেন খন্ড খন্ড হয়ে যায়। এবং আমি মানে আগের দিনও আপনার এই প্রোগ্রামে এসে এই কথাটাই বলে গেছিলাম। আজকের দিনে বারবার আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি আমাদের ভারত মানে কি বলবো, গোটা বিশ্বের মধ্যে যে যতগুলো দেশ আছে এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট থিঙ্ক ট্যাঙ্কস, ইন্টেলিজেন্স বলুন, থিঙ্ক ট্যাঙ্কস বলুন, ওয়ান অফ দ্য বেস্ট গভর্নেন্সেস, ওয়ান অফ দ্য বেস্ট আর্ম ফোর্সেস আমাদের কাছে আছে। এবং সেখানে আপনি বারবার বলছিলেন যে পাকিস্তান কি চাইছে, পাকিস্তান নিজের দেশকে শেষ করেছে, পাকিস্তান উগ্রবাদীদের, জঙ্গিদের মদত নিয়ে পাকিস্তান সরকার পাকিস্তানটা চালায় না, সেখানে জঙ্গিরা একটা দেশকে চালায়। সুতরাং পাকিস্তানের গভর্নেন্স, পাকিস্তানের যারা আছে সরকারে, তারা নিজের দেশের লোকেদের সাথে বেইমানি করেছে, তাদেরকে ঠিকঠাক ভাবে সুরক্ষা, নিরাপত্তা কোনো কিছুই তো দেয়নি। তারা বোধহয় দুদিন পরে ভারতের কাছে বলবে ভাই আমি ভারতে থাকতে চাই, এইরকম একটি গবেট মূর্খ দেশে আমি থাকতে চাই না। আমার মনে হয় দুদিন পরেই বলবে।
বলার সময় এসে গেছে। সৈকত, একটা কথা বলে রাখছি, আমরা 140 কোটি ভারতবাসীরও প্রয়োজন নেই। 10 কোটি ভারতবাসী যদি ওই পাকিস্তান সীমান্তে গিয়ে থুতু ফেলি, আমরা ওই জল টল ছাড়ার প্রয়োজন আরে সন্দীপাদি, হেঁটে ঢুকে যাব, হেঁটে ঢুকে যাব। এই কারণে বলছি, কারণ কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই এই মুহূর্তে। পাকিস্তান ভুলে গেছে যে 4-4টি শহরে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই। হেঁটে ঢুকে যাব পাকিস্তানে। পাকিস্তান যেটা ক্লেম করছে, যেটাকে চায়নাও মদদ দিচ্ছিল, কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। চায়নার গ্লোবাল টাইমসে বলা হয়েছিল যে আমাদের অতখানি বিমান করেছে, অতখানি জায়গায় এই ক্ষতি করেছে আমাদের। কিন্তু আজকের দিনে পিআইবি ফ্যাক্ট চেকে বেরিয়েছে, পিআইবি প্রেস ইনফরমেশন ব্যুরো, পিআইবি ফ্যাক্ট চেকে বেরিয়েছে আমাদের ভারতীয় গভর্নমেন্ট থেকে চায়না অলরেডি এর বিরোধিতা করা হয়েছে গ্লোবাল টাইমস এর কাছে, এবং গ্লোবাল টাইমস তারপরে বলেছে যে ঠিক আছে, এই খবরের সত্যতা আমাদের কাছে নেই। এটাও কিন্তু আমি একটু চলে যাব স্নেহানের কাছে। স্নেহান, আমার একটা দারুণ লাইন মনে পড়ছে এই মুহূর্তে, একটা কথা বলতে ইচ্ছে করছে। শিরায় ফুটছে রক্ত, আমরা ইন্ডিয়া ভক্ত। দেখো, বিষয়টা হচ্ছে কি, আরেকটা আপডেট দিয়ে রাখি, মানে জম্মুতে তো প্রায় 1 ঘন্টার আগে থেকে অ্যাটাক শুরু করেছে। আমি একটু স্নেহান তোমাকে একটু থামাচ্ছি, একটু থামাচ্ছি। সম্রাট আমাদের প্রতিনিধি এই মুহূর্তে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন। সম্রাট, আমাদের লজ্জা করছে যে পাকিস্তান হারতে 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 বাংকারে ঢুকে গেছে। একটু পরেই হয়তো পাকিস্তানের প্রাইম মিনিস্টার বা দেশের জনগণ, পাকিস্তানের জনগণ বলবে ভাই রক্ষা করো, এই জঙ্গিদের কবলে পড়ে আমাদের হাল দেখো। একটু পরেই বলবে। যেভাবে হারতে শুরু করেছে পাকিস্তান একের পর এক, গত 22 তারিখ থেকে এরা হারতে শুরু করেছে। একদমই সৈকতদা যেরকম বললে, বাংলায় একটা কথা আছে, কয়লার রং যায় না ধুলে। পাকিস্তানেরও ঠিক এরকমই অবস্থা। 24 ঘন্টাও হয়নি পাকিস্তান এর আগে এয়ার স্ট্রাইক করার চেষ্টা করেছিল, এবং সেই এয়ার স্ট্রাইক সম্পূর্ণভাবে ব্যর্থ করে দিয়েছিল ভারতের এয়ার যে সিস্টেম রয়েছে, এয়ার ডিফেন্স সিস্টেম। কার্যত লেজ গুটিয়ে পালাতে হয়েছিল পাকিস্তানের সেনাবাহিনীকে। ঠিক তার পরের দিন, ঠিক 24 ঘন্টার মধ্যে তারা আবার কোন সাহসে, অর্থাৎ এই যে জঙ্গিদের মদত তারা দেয়, সেই জঙ্গিদের প্ররোচনায় হয়তো তারা আবার ভারতকে আক্রমণ করার একটা স্বপ্ন দেখছিল, এবং সেই স্বপ্ন কার্যত ধুলোয় মিশিয়ে দিয়েছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এবং ভারতের সেনা জওয়ানরা। এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, পাকিস্তানের তরফ থেকে যে সমস্ত ড্রোন পাঠানো হয়েছিল সম্পূর্ণভাবে সবকটাকে ভূপতিত করা হয়েছে, সমস্ত ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, পাকিস্তানের হাতে থাকা যে সবচেয়ে দামি জেট F-16, আমেরিকার যে F-16 জেট, এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে জোড়া F-16 জেট নামিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 2খানা এয়ার 16 জেট ভারতীয় এয়ার ডিফেন্সের যে সারফেস টু এয়ার মিসাইল, সেই মিসাইল একটু জানতে চাইবো, বালাকোট স্ট্রাইকের সময় এই F-16 বিমান নিয়ে কথা উঠেছিল। আমেরিকা থেকে পাকিস্তানে এসে জিজ্ঞাসা করা হয়েছিল আপনারা কি F-16 বিমান ব্যবহার করেছিলেন, কারণ এই যুদ্ধ চুক্তিতে, তাদের এই চুক্তিতেই রয়েছে কোনোভাবে ভারতের বিরুদ্ধে F-16 বিমান ব্যবহার করা যাবে না, যুদ্ধে ব্যবহার করা যাবে না। তাও তারা F-16 বিমান কোন লজ্জায় ব্যবহার করছে? একদমই সৈকতদা, যেটা আমরা দেখলাম গত 24 ঘন্টা যদি আমরা দেখি, পাকিস্তান পরপর মুখ পুড়ছে। প্রথমে কালকে তারা রাতের অন্ধকারে ভারতের একাধিক জায়গায় হামলা করার চেষ্টা করলো, সেটা প্রতিহত হলো। আর আজকে সকাল থেকে আমরা দেখলাম ভারতের সেনা স্ট্র্যাটেজিক ভাবে, কৌশলগতভাবে পাকিস্তানের 9টা বড় বড় শহর, ইসলামাবাদ সহ, সেখানে ড্রোন স্ট্রাইক করলো। ফলে তারা কার্যত মুখিয়ে ছিল যে কিভাবে হোক তারা ভারতকে জবাব দেবে, এবং সেই জায়গায় দিতে গিয়ে আমরা দেখলাম তারা কার্যত যে চুক্তি রয়েছে আমেরিকার সাথে, যেরকমটা তুমি বলছিলে যে F-16 ভারতের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না, সেটা নিয়ে আসতে তারা বাধ্য হয়েছে, কারণ তাদের হাতে আর কোনো অস্ত্র নেই। চায়নার যে বিমানগুলো তাদের হাতে রয়েছে, তা দিয়ে ভারতের রাফাল বা অন্যান্য যে ভারতের প্রযুক্তিতে তৈরি উন্নত বিমানের সাথে তারা পারবে না, কারণ তারা গতকাল রাত্রেই সেটা বুঝে গেছে। সেই কারণেই তারা বাধ্য হয়ে F-16 তারা নিয়ে এসেছিল, কিন্তু সেই F-16 আমরা দেখতে পাচ্ছি কার্যত লেজ গুটিয়ে পালাতে হচ্ছে। মানে ভারতীয় যে এয়ার সিস্টেম, ডিফেন্স সিস্টেম, সুদর্শন চক্র, সেই চক্রের প্রহারে কার্যত দিশেহারা হয়ে গেছে পাকিস্তান, কারণ যেভাবে একের পর এক খবর আসছে। এবং আরেকটা তোমাকে ইম্পর্টেন্ট খবর দিয়ে রাখি, এই মুহূর্তে করাচির দিকেও কিন্তু একটা স্ট্রাইক হওয়ার সম্ভাবনা রয়েছে। যেভাবে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং যেভাবে প্ররোচনা দিয়েছে ভারতের দিকে, তাতে কিন্তু একটা ভারতীয় নেভির পক্ষ থেকে একটা স্ট্রাইক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এরকমটা খবর আসছে যে করাচি বন্দরের দিকে কিন্তু হামলা হতে পারে, প্রত্যাঘাত করতে পারে ভারত, এবং সেখানে করাচি বন্দর। আমি একেবারে সম্রাট একটা জিনিস জানতে চাইবো, আমরা কোনোভাবে ভারত কি করতে চাইছে আমরা এই মুহূর্তে সেটাকে ডিসক্লোজ করবো না, কিন্তু একটা জিনিস আমি তোমার কাছে জানতে চাইবো, রাওয়ালপিন্ডি, করাচি, লাহোর, শিয়ালকোট,
চারটি জায়গায় এয়ার ডিফেন্সকে পুরো ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। এয়ার ডিফেন্স না থাকা মানে একটা দেশের আকাশপথ কার্যত উন্মুক্ত, যেমন খোলা ছাদওয়ালা বাড়ি, ছাদ ছাড়া বাড়ি যেমন হয় সেরকম অবস্থা। মাথার ওপর ছাদ নেই, পাশের বাড়িতে খাবার দিতে যাচ্ছে। ঠিকই বলেছো, এই মুহূর্তে পাকিস্তানের যা অবস্থা, কোনো বেড়া নেই। অর্থাৎ এই মুহূর্তে ভারত যদি প্রত্যাঘাত করে, যেভাবে পাকিস্তান এই মুহূর্তে জম্মুতে আক্রমণ করছে, তার যদি একটা প্রত্যাঘাত করে, তাতে ভারতের পূর্ণ শক্তি লাগবে না। অন্তত ভারতের শক্তির যদি অন্তত 10 ভাগও তা নিয়ে ভারত আক্রমণ করে পাকিস্তানে, তাহলে কিন্তু পাকিস্তান এই মুহূর্তে ধুলোয় মিশে যাবে। সম্রাট, আপাতত তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাদের আপডেট দিতে থাকো, প্রতি মুহূর্তে তোমার কাছে যাওয়ার চেষ্টা করবো, আপডেট পেলেই তোমার কাছে যাব। আমি স্নেহানের কাছে চলে যাবো। স্নেহান, তুমি যেমনটা বলছিলে একটু আগে। না, বিষয়টা হচ্ছে গিয়ে যে আজকে প্রায় 1 ঘন্টা আগে থেকে যখন আমি আসছি এই তোমাদের স্টুডিওতে, তখন থেকেই শুনলাম যে আখনুর ডিস্ট্রিক্টে ফার্স্ট অ্যাটাকটা শুরু হয়েছে। তারপরে ধরে নাও জাম্মু এয়ারপোর্ট অ্যাটাক করা হয়েছে, পাঠানকোট, পুঞ্চ এবং তারপরে রাজস্থানের দিকেও অ্যাটাক করা হয়েছে। তো জয়সালমীরের যেরকম একটা F-16 নামিয়ে দেওয়া হয়েছে, তার সাথে সাথে 8টা মিসাইল ছাড়া হয়েছিল, সবকটাই ইন্টারসেপ্ট করে দেওয়া হয়েছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে আজকের রাত হচ্ছে বিশ্বের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা রাত। কারণ কালকে সকালবেলা মানচিত্রে পাকিস্তান দেশটা থাকবে কিনা খুব সন্দেহের বিষয়। কারণ গত 2 দিন ধরে ভারতীয় সেনা এবং ভারতীয় সরকারের পক্ষ থেকে বারংবার বলা হয়েছে, একটা স্পেসিফিক ভাবে বলা হয়েছে অপারেশন সিন্দুরের পরের থেকে, যে আমাদের যে এই অপারেশন সিন্দুর সেটা হচ্ছে ফোকাসড, মেজার্ড এন্ড নন এসকেলেটরি। আমরা কিন্তু এসকেলেশন চাইছিলাম না। আজকেও কিন্তু প্রেস কনফারেন্সে বিক্রম মিশ্রি বারবার করে বলেছেন যে আমরা কিন্তু এই এসকেলেশন এখানে স্টপ করতে চাই। কিন্তু পাকিস্তান আজকে যেটা করলো, অলরেডি ধর্মশালায় IPL এর ম্যাচ বন্ধ করে দেওয়া হয়েছে, ওখানেও ফ্লাড লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। তো আজকে যেটা করলো, এবং এর পরবর্তী সময় তোমাদের রিপোর্টারও একটা খবর দিলেন, সেই খবরটা এখনো আমরা যেহেতু খবরটা আনকনফার্ম, আমরা এই মোমেন্টে ডিসক্লোজ করবো না, তুমিও বললে, কারণ ভারতবর্ষ তো নিশ্চয়ই স্টেপ নেবে। লাস্ট 2 দিনে যদি পাকিস্তানের শিক্ষা না হয়, আসলে বিষয়টা হচ্ছে পাকিস্তান, এটা বারবার এটা অনেক আলোচনার মধ্যে তো উঠে এসছে যে পাকিস্তান তো কোনো নেশন না, পাকিস্তান একটা চিন্তা, একটা মৌলবাদী চিন্তা। সেই মৌলবাদী চিন্তা কোনো সময় হার স্বীকার করতে চাইছে না। তারা জানে যে তারা হারবে। তারা একদিকে বালুচিস্তান প্রায় হারাতে বসেছে, তারা এখন বালুচিস্তান আসলে মুশকিলটা হয়ে গেছে ওদের সেনা প্রধানের নাম এক, কিন্তু আসলে মাথাটা বোধহয় মাসুদ আজাহার, ওই গবেট মাসুদ আজাহার বোধহয় গোটা দেশটা এই মুহূর্তে চালাচ্ছে। তাই পাকিস্তানের আজকে এই অবস্থা, গোটা ফ্যামিলি হারিয়ে গিয়ে, ভাই বোন সব হারিয়ে গিয়ে মাসুদ আজাহারের মাথা খারাপ হয়ে গেছে। মাসুদ আজাহারের মাথা খারাপ হয়ে গেছে। মাসুদ আজাহারের কথাতে এই পাকিস্তান এই সমস্ত ভারতের দিকে এই সমস্ত করছে, বুঝতে পারছে না। সে যে আজারই হোক, বিষয়টা হচ্ছে আরেকটা জিনিস একটু কনফার্ম করতে হবে, তোমাদের রিপোর্টার যারা জম্মু বা ওই সাইডে আছে একটু কনফার্ম করতে বলো। প্রবাবলি এই মাথাগুলো কিন্তু আর পাকিস্তানে নেই, কিন্তু আজকে বিকেল বেলার দিকে একটা ফ্লাইট, আনকনফার্ম ফ্লাইট কিন্তু উঠতে দেখা গেছে টুয়ার্ডস UAE বা লন্ডন ওইসব সাইডে, এবং এটা স্পেকুলেটেড যে এইসব মাথারা কিন্তু অলরেডি পাকিস্তান ছেড়ে পালিয়েছে, ঠিক আছে, এবং তাদের টপ পলিটিশিয়ানসরাও কিন্তু অলরেডি ইজ প্ল্যানিং টু লিভ পাকিস্তান। তো তারাও কিন্তু বুঝতে শুরু করেছে যে এই দেশটা, যেটা একটা দেশ, একটা চিন্তা ভাবনার উপর দাঁড়িয়ে একটা দেশ তৈরি হয়েছিল, সেই দেশটা কিন্তু একটা পতনের দিকে এগিয়ে চলেছে। সেই মাসুদ আজহার হোক, হাফিজ সাইদ হোক, তাদের না, আমি একটা কথা বলছি, তারা দেশ চালাবে, চোখের জল ফেলছে যে আমার কেন মৃত্যু হলো না। আজকে এতগুলো মানুষের প্রাণ নিয়ে এখন নিজের পরিবারে যখন রক্ত ঝরেছে, তখন এদের চোখে জল ঝরছে। আজকে দুটো দেশের, আমি তো বলছি শুধু ভারতবর্ষের না, পাকিস্তানের কত সাধারণ যে মানুষের প্রাণ গেছে এই হাফিজ সাইদ, এই মাসুদ আজহারদের জন্য, আজকে এদের চোখের জল ফেলছে। এবার তুমি দেখবে সবার আগে খুব সম্ভবত এরা পালিয়ে গেছে, এরা নেই এখন ভুলে গেছে। আমরা আবার ফেরতও আনতে পারি, আমরা কান ধরে ফেরত আনতে পারি, এটা ওরা ভুলে গেছে। এটা ওদের মনে রাখা উচিত, কান ধরে ফেরত আনতে পারি, আমরা ওটা ভুলে গেছি। আমি লেফটেন্যান্ট জেনারেলের কাছে যাব, উৎপল ভট্টাচার্য। উৎপল বাবু, আমার না অনেক প্রশ্ন করতে ইচ্ছে করছে, কিন্তু একটা প্রশ্ন আমি কিছুতেই বুঝতে পারছি না। আবারও আপনার কাছে প্রশ্নটা করব, যে আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে যে এই মুহূর্তে পাকিস্তান সেনা চালাচ্ছে মাসুদ আজাহার, মাসুদের চোখের জল আর একটা করে মিসাইল ছুটছে আমার মনে হচ্ছে। সেই মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তানি সেনা বুঝতে পারছে না যে ভারত যদি এই মুহূর্তে রিটালিয়েট করতে শুরু করে,
কোট আনকোট হামলা করতে শুরু করে, তাহলে কোথায় যাবে পাকিস্তান? যার এয়ার ডিফেন্স সিস্টেম নেই, আইএসআই দপ্তর ওর পাশে, যার সেনা হেডকোয়ার্টার ওর পাশে, পাকিস্তানের সেনার কমান্ড হাসপাতাল যার পাশে, সেখানে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই এই মুহূর্তে। আমি আবার বলছি, এটাও করতে পেরেছি, যেটা আমাদের বিরাট ক্রেডিট। সুদর্শন চক্র একটা টোটাল সিস্টেম, ওই নামটা আমরা দিয়েছি। এবার আমরা অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেমটা ওটা ওদের একদম রেখে দিয়েছি। ওদের গাইডেন্স সিস্টেম destruction in the air plus their direction. ওরা জানে না কি করতে হবে, ওরা একটু লাইট পাবে আর দু একদিন তারা ওদের ড্রোন আর মিসাইল গুলোকে আজকে রাত্রিটা যদি কিছু করতে পারে, কিন্তু ওদের স্যার আপনার কি মনে হচ্ছে যে যুদ্ধ শুরু হয়ে গেল? আপনার কি মনে হচ্ছে এতক্ষণ পর্যন্ত ভারত প্রত্যাঘাত করছিল, এবার কি ভারতকে আঘাত করতে হবে? প্রত্যাঘাতে আর হবে না, নির্লজ্জ পাকিস্তানকে প্রত্যাঘাতে আর হবে না। যখন পার্টিতে পড়তে আরম্ভ করেছে, যখন ওদের যে 17 নাগরিকরা পড়তে আরম্ভ করে কি হয়েছে, যেটা আমাদের দেশে সেটা ইট ওয়াজ নট এ নট এ মিরাজ। জাহাজ ফুল নিয়ে যাচ্ছিল, আর বেশ বেশ স্যার, আমি আসবো আবারও। আপনার অডিওতে একটু সমস্যা হচ্ছে কোনো কারণে, আমি জানি না, আমি ভীষণ দুঃখিত। আপনার বক্তব্য আজকে খুব ইম্পর্টেন্ট ছিল আমাদের কাছে। যাই হোক, আমি স্যার আবারও আসবো। আমি কর্নেল বাগচির কাছে একটু যেতে যাবো, সবার কাছে আমি আসবো। কর্নেল বাগচি, আপনার কাছে আমি যেতে চাইবো। পাকিস্তানের তথ্যমন্ত্রী কিছুদিন আগে একটি ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যমে তিনি বলছেন, নির্লজ্জের মতো বলছেন, পাকিস্তান কোনোদিনও সন্ত্রাসবাদে মদদ দেয় না, পাকিস্তান সন্ত্রাসবাদ করে না। অ্যাবোটাবাদে কে ছিল? অ্যাবোটাবাদে কে ছিল? ওনার দাদু। অ্যাবোটাবাদে আমেরিকা গিয়ে কাকে হত্যা করে এলো? আসিফ খোয়াজা, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী, কে বলেছেন যে আমেরিকার ব্রিটেনের কথায় আমরা এতদিন পাকিস্তানে সন্ত্রাসবাদ চালিয়েছি? কে বলেছে? অন্য দেশ। পাকিস্তানের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী টেলিভিশন শোতে বলেছেন। তারা আবার বড় বড় কথা বলছেন। সেই কথাই তো বলছিলাম যে বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী পাকিস্তানের মাত্র কদিন আগে পরিষ্কার বললেন, গত 30 বছর ধরে আমরা এই ভুলটা করেছি, যার আজকে আর মাসুল দিতে হচ্ছে। উনি অবশ্য দোষটা চাপিয়েছেন ওয়েস্টার্ন কান্ট্রির ওপর। তা প্রশ্ন হচ্ছে, ওয়েস্টার্ন কান্ট্রি বলল আর তুমি এগুলো করলে? এক্স্যাক্টলি। আচ্ছা, বেনজির ভুট্টোর ছেলে, যিনি বিদেশ মন্ত্রী ছিলেন একটা সময়, তিনিও ঠিক এইরকম একটি কথা বলেছেন। তো আমরা মদত দিই না। আর গতকাল একজন টেররিস্টের যদি স্টেট ফিউনারাল হয়, তার গায়ে আর পাকিস্তানি ফ্ল্যাগ লাগিয়ে তাকে যদি একজন রাজকীয় মর্যাদায় তার ফিউনারাল হয়, তাহলে সেটা কি অর্থ এসে দাঁড়ায়? অর্থাৎ মুখে যা কথা বলছেন ওটা মুখের কথা, আসল কথা অন্য। ওরা একটা নট অনলি ফেইল্ড স্টেট, দে হ্যাভ বিকাম দ্য স্পন্সর অফ ওয়ার্ল্ড টেররিজম। আপনার কি মনে হচ্ছে এবার আর প্রত্যাঘাত নয়, একেবারে সরাসরি পাকিস্তানে আঘাত করা উচিত? প্রত্যাঘাতটা বলতে পারেন যে ইনিশিয়াল স্টেজ। অনেক সময়
কোথাও না কোথাও মেডিসিন দিয়ে দেখা হয় কাজ করছে, কোনো অ্যালার্জি ফ্যালার্জি নেই তো। তো সেই আমরা এটা মানবিকতার খাতিরে দুদিন অপেক্ষা করেছি, বেসিক্যালি 22 তারিখ থেকেই অপেক্ষাটা চলছে। তো এটা আঘাত শুরু হয়ে গেছে, এবং এই আঘাতটা যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এমন শিক্ষা দেবেন যেটা তারা জীবনেও কল্পনা করতে পারেনি। তাই প্রত্যাঘাত এবং আঘাত এটা কোনো ছেদ থাকবে না, সেটা কন্টিনিউয়াস হয়ে আর পাকিস্তানের বিলুপ্তির মাধ্যমেই সেটা শেষ হবে। এই ক্ষেত্রে আমি জানি না এটা কোইন্সিডেন্স হতে পারে কিনা জানি না, যে এরকম একটা ফোরকাস্টও ছিল যে এরকম একটা সময় পাকিস্তানের বিলুপ্তি ঘটবে। সেই ফোরকাস্টটা ট্রু হতে যাচ্ছে কিনা, হয়তো ট্রু হতে যাচ্ছে। ঠিক, ভারতবর্ষের জায়গা বড় দরকার এখন। ভারতবর্ষের আওয়াম জনসংখ্যা যেভাবে বাড়ছে, বিশ্বের 1 নম্বর জনসংখ্যার দেশ, আমাদের একটু খোলামেলা জায়গা চাই, একটু শ্বাস নিয়ে যাতে বাঁচতে পারি, তার জন্য একটু বড় স্পেস দরকার ইন্ডিয়ার। আর তার জন্য সুইটেবল হচ্ছে পাকিস্তান। সুইটেবল থাকবে না এই দেশ, আমরা খোলামেলা ভাবে বাঁচতে পারবো, একটু জায়গা নিয়ে বাঁচতে পারবো। কি দরকার ওদের? যারা খেতে পায় না, ব্যাংক কার্যত সর্বস্ব গেছে, মানুষ চাইছেন না সেখানে থাকতে। দেখলেন তো একটু আগে প্রতিবেদন সোশ্যাল মিডিয়া ভাইরাল, বলছেন আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে কি করছিল ওখানকার। চীনা খেলনা নিয়ে বসে বড় বড় হুঙ্কার, চীনা খেলনা। হ্যাঁ, আমি ইয়ের কাছে একটু যেতে চাইবো, আগে অরুণ বাবুর কাছে, তারপর আমি বিজেপির কাছে আসবো। অরুণ বাবু, দেখুন, একটা কথা ভুললে চলবে না, পাকিস্তানে যেটা ঘটছে এর মূল কারণ কিন্তু পাকিস্তানের আর্মি। পাকিস্তানের আর্মি পাকিস্তান চালায়, পাকিস্তানের আর্মি তাদের সুবিধের জন্য এই জঙ্গি গোষ্ঠীকে তৈরি করেছে, তাদের ট্রেন করেছে। এখন পাকিস্তান বিপাকে পড়েছে, তাই এখন অন্য সব কথাবার্তা বলছে। সুতরাং পাকিস্তান আর্মিকে যদি তাদের দেশের নিজের দেশের লোকেরা প্রত্যাখ্যান না করে, এই কোথায় শেষ আমি জানি না। আপনি যেটা বলছেন যে আমাদের অ্যাডিশনাল স্পেস চাই, এটা একটা উইশফুল থিঙ্কিং। এটা তো সম্ভব না করাটা, অ্যাডিশনাল স্পেস চাই বললেই করা যাবে না। কিন্তু এটা একটা ঘটনা যে পাকিস্তানের সাধারণ মানুষ যদি নাকি আর্মির বিরুদ্ধে রুখে না দাঁড়ায়, বর্তমান অপদার্থ সরকারের বিরুদ্ধে রুখে না দাঁড়ায়, তাহলে এর শেষ কিন্তু খুব খারাপ দিকে যাবে। তাতে আলটিমেটলি পাকিস্তান হয়তো ভেঙে যেতে পারে। সেটার জন্য ইন্ডিয়া দায়ী থাকবে না, দায়ী থাকবে পাকিস্তান আর্মি। এবং আজকে আমরা বালুচিস্তানে দেখলাম বালোচ বাহিনী, বালোচ লিবারেশন আর্মি পাকিস্তানের পুরো গাড়ি উড়িয়ে দিয়েছে, 11 জনকে উড়িয়ে দিয়েছে। হ্যাঁ, সেটা তো নতুন নয়, বালুচিস্তানে তো এই আন্দোলন বহুদিন থেকেই চলেছে। এবং ভারত যদি চেষ্টা করে ওদের একটু উস্কে দিতে, তাহলে পাকিস্তান ভাঙতে বেশিক্ষণ লাগবে না। ভারতকে তাকে সৈন্য পাঠাতে হবে না, বালুচিস্তানের লোকেরাই করবে। আর আরেকটা হচ্ছে যেটা নাকি পাখতুনখোয়া যে বর্ডারটা, সেটাকে যদি অ্যাক্টিভেট করা যায়, সেটা মানে সেটাও ভারতবর্ষ করাতে পারে থ্রু দ্য আফগানস, তারা হলেও পাকিস্তান ভেঙে যাবে। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে পাকিস্তানকে, আপনি যেটা বললেন যে ওখানে আমাদের স্পেস দরকার, সেখানে আমরা গিয়ে থাকবো, নিঃশ্বাস নেবো, সেটা বোধহয় ভুল ধারণা। যেটা কারণ আমরা চাই না আরো কিছু অবাঞ্ছিত লোক এসে ভারতবর্ষে ঢুকে গন্ডগোলের সৃষ্টি করুক। একটা কথা মনে করিয়ে দিই, 1948 সালে নেহেরু বলেছিলেন, যখন পাকিস্তান বলছে ইন্ডিয়া কখনো পার্টিশনটা মেনে নেয়নি, আমাদের ভাঙতে চেষ্টা করছে, আবার জুড়ে দেবে, নেহেরু বলেছেন আই হ্যাভ এনাফ অফ মাই অন মাই প্লেট। সুতরাং এখন যদি আমাকে কেউ ইচ্ছে করেও এসে বলে যে তোমরা পাকিস্তান নিয়ে নাও, আমি নেব না। সুতরাং এই যে একটা উইশফুল থিঙ্কিং, আমরা ওখানে গিয়ে শ্বাস নেব, সেটা কিন্তু ভুল, সেটা আমাদের উদ্দেশ্য নয়। কারণ আপনি তখন বাঁচতে পারবেন না। আরো কিছু জঙ্গি ওখানে ঢুকবে এসে, আরো কিছু মূল্যবাদী ঢুকবে এসে, তারা ভারতের সর্বনাশ করবে। মানে পাকিস্তানের অবস্থা হচ্ছে কার্যত ক্যান্সারের মতো। মানে ধরুন একটা পা দরকার কারো, কিন্তু সেই পায়ে ক্যান্সার, সেই পা রিপ্লেসমেন্টও হবে না। মানে একটা ক্যান্সারাস স্টেট বলা যায়, ক্যান্সারাস স্টেট, ইটস আ ক্যান্সারাস স্টেট বাই টেরোরিজম। ক্যান্সারাস স্টেটকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি আঘাত দিয়ে দিয়ে দুর্বল করে দেওয়া, তার বেশি নয়। আলটিমেটলি পাকিস্তানের লোক মানে মানুষকেই এই উদ্যোগ নিতে হবে, এই সরকার সরানোর জন্য, এই আর্মির মানে শাসন ভাঙার জন্য। তা নইলে আজ থেকে আরেক 10 বছর পরে একই সমস্যা দেখা দেবে। যেমন জঙ্গি বন্ধ হয়নি, জঙ্গি তো বন্ধ হয়নি। না না স্যার, একটু এত লং টার্ম প্ল্যানিং করবেন না। 10 বছর আয়ু পাকিস্তানকে দেবেন না, মানে সেটা ওরা নিজেরাও চাইছে না।
কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে যে এতক্ষণ ধরে যে সৈকতদা যেটা বলার চেষ্টা করছিলাম, তোমার রিপোর্টারকে তুমি আটকালে, বাট দ্য থিং ইজ দ্যাট দিস ইজ দ্য কনফার্ম নিউজ। আমি তোমাকে বলছি ইন্ডিয়ান নেভি ইজ অন আ মুভ, কোথায় সেটা এখন আমরা জানি না, দ্যাট ইজ আনডিসক্লোজ ইনফরমেশন, বাট ইন্ডিয়ান নেভি ইজ অন মুভ। আর ইন্ডিয়ান নেভি লাস্ট বার বেরিয়েছিল হচ্ছে 1971 সালে, ফলাফল কি হয়েছিল পাকিস্তান হয়তো ভুলে গেছে, পাকিস্তান মনে রাখবে, কিন্তু আমি লাস্ট বলছি, আর তোমার শোয়ের কিছুক্ষণ মিনিট আছে, আর শেষ কটা মিনিট পাকিস্তানের নামে বিষোদ্গার করো না, কারণ আমাদের চরম শত্রুরও শেষ সময় কিন্তু আমরা তার শুভকামনা করি, তাই শেষ সময় পাকিস্তানের নিয়ে আর বিষোদ্গার করো না, কারণ আজকের রাত কিন্তু পাকিস্তানের জন্য খুব ক্রিটিক্যাল নাইট হতে চলেছে। আজকের রাত যেটা বলতে চাইছি যে পাকিস্তান দেশটা যেটা আছে সেখানকার আওয়ামরা যারা আছে তারাও কিন্তু নিজের গভর্নেন্সকে, নিজের আর্মিদেরকে ওরাও কিন্তু ট্রোল করছে এবং ওরাও চায় না যুদ্ধ লাগুক। কিন্তু যে কথাটা বলতে চাইছি যে মৌলবাদী চিন্তা ভাবনা এবং লিটারালি ইসলামিক মৌলবাদী চিন্তা ভাবনায় যে দেশটা চলছে, যে দেশের গভর্নমেন্ট চলছে, যে দেশের আর্মি চলছে, সেখানে মহিলাদেরকে কি পরিমাণে নিচে রাখা হয়, এই জিনিসটাই কিন্তু ওরা আমাদের দেশে ঢুকে এসে মহিলাদেরকে অবমাননা করে সেটা দেখাতে চাইলো। কিন্তু আজকের দিনে একটা বলতে চাইছি যে উনি বলেন ভারত যদি উস্কে দেয় বালোচকে, ভারত কাউকে উস্কে দেয় না, ভারতের প্রয়োজন নেই কাউকে উস্কে দেওয়ার, ভারত শান্তিপ্রিয়, ভারতকে যদি কেউ এসে কাঠিবাজি করে তাহলে ভারত সম্মুখ সমরে যায়, পেছন থেকে ব্যাকস্টেপ করে না, এখানে আমরা সবাই জানি। আরেকটা কথা দিয়ে শেষ করব যে লাল বাহাদুর শাস্ত্রীজি বলেছিলেন পাকিস্তান কি চায়। পাকিস্তান চায় যে ভারতের মধ্যে বিভেদ সৃষ্টি করতে, পাকিস্তান চায় তার নিজের দেশে উগ্রপন্থার লালন পালন করে আঁতুর ঘরে পরিণত করে নিজেকে ভারতের ভেতরে ভারতের যে হারমোনিটা আছে, যে কালচারাল হারমোনি, রিলিজিয়াস হারমোনি যাই আছে, সেটাকে ভাঙতে। আর আমরা সবাই বলছি না যে পাকিস্তানের হয়েছেটা কি, পাকিস্তানের ক্যান্সার ফ্যান্সার না, পাকিস্তানকে পাগলা কুকুরে কামড়েছে, র্যাবিস হয়েছে, আমরা এখান থেকে একটার পর একটা ইনজেকশন পাঠিয়েছি, আরো বেশি করে রোগটা বেরিয়েছে। এবার দেখুন, অনেকে ভাবছেন যুদ্ধ বেঁধে গেছে, এবার একটু চাল ডাল কিনি, মুরগির মাংস একটু ফ্রিজে ভালো করে জমিয়ে রাখি, কিন্তু আমি কি কিনছি জানেন? গেরুয়া সাদা সবুজ কালারের আবির গালে মেখে বেরোবো একটু পরে, কারণ একটু পরেই ওই যে স্নেহায়ন বলছিলেন, আমাদের প্রতিনিধিও বলছিলেন যে ভালো কিছু হতে চলেছে, আর ভালো কিছু হলে দু গালে গেরুয়া সাদা আর সবুজ আবির মেখে তিরঙ্গায় সেজে রাস্তায় বেরোবো আর জয় হিন্দ বলে স্লোগান দেবো। কথা বলি শেষের আগে একটা কথা বলি, আজকে আমাদের উচ্ছ্বাস বা আনন্দের জন্য পেছনে কিন্তু সব থেকে বড় কারণ হচ্ছে S-400। থ্যাংক S-400। আজকে কিন্তু F-16 যে F-17 সব S-400 নামিয়েছে। S-400 কিন্তু আজকে এই লড়াইয়ে কিন্তু গেম চেঞ্জার হয়ে দাঁড়িয়েছে। চালাবার জন্য লোকেদের প্রয়োজন, সেনাবাহিনীর প্রয়োজন। উই শুড থ্যাংক আওয়ার আর্ম ফোর্সেস। বেশ, আজকের সময় নেই, আজকে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, তবে প্রতি মুহূর্তের আপডেটের জন্য আপনাদেরকে নজর রাখতে হবে এনকেটিভি বাংলার পর্দায়। একটু পরেই আপনাদের কাছে ফিরছে সুমিতের সঙ্গে দেখুন পরবর্তী নেক্সট আপডেট। আর প্রতি মুহূর্তের জন্য একসঙ্গে চলুন, সব ভারতীয় একসঙ্গে গলা মিলিয়ে বলি জয় হিন্দ, বন্দে মাতরম। নমস্কার।